শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, মেধা ও যোগ্যতার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একটি রূপরেখা প্রণয়নের কাজ করছে সরকার। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের পরামর্শ দেন। বলেন, রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে মেধা ও যোগ্যতাই হবে সেনা কর্মকর্তার পদোন্নতি পাওয়ার মাপকাঠি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীকেও অনাকাঙ্ক্ষিত বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সেনাবাহিনী পুনরায় যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে এবং 5 আগস্ট পরবর্তী সংকটে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রকামী জনগণ ইতিবাচকভাবেই মূল্যায়ন করবে। সরকার প্রধান এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি কেবল সশস্ত্র বাহিনীর সক্ষমতা নয়, বরং গোটা জাতির ঐক্য, প্রস্তুতি ও সহনশীলতার উপর নির্ভর করে। সে লক্ষ্যে একটি আধুনিক নীতিমালা প্রণয়নের কথাও জানান প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রোববার দুপুরে ভিভিআইপি প্রোটোকলে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ওঠেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। গেল 24 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের দুদিন পর বঙ্গভবনে হলো বিদায়ী আনুষ্ঠানিকতা। মধ্যাহ্নভোজের পর বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়েন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপত্তা প্রোটোকল নিয়েই বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তার গাড়িবহর। রাজধানীর শাহবাগ, নয়াপল্টন, বিজয়নগর, বনানী হয়ে তিনি পৌঁছান গুলশানের নিজ বাসায়, যা আগে থেকেই প্রস্তুত করা ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির জন্য। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী 6 মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তাতেই থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী পক্ষ গ্রেপ্তার, মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক তা চায় না সরকার। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। শোনা যাচ্ছে সোমবার থেকেই বঙ্গভবনে নিয়মিত কার্যক্রম শুরু করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 12:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে যে উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতি দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজ উদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালের কর্মচারী অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী নামের দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মেজবা। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। কি আপনার রোগী? জি আমার রোগী। ভাতিজার নাম কি? উনি বলতেছে ভাতিজার নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলাইছে, মাফ করে দেন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রোগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি জ্ঞান স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি একটু নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি। ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। শুধু বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকেন। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার বাইরে থেকে করাইতে হবে। এবার সানাউল্লাহকে নিয়ে হাসপাতালের ল্যাবে পাওয়া গেল না অভিযুক্ত কর্মচারী হুমায়ুন কবিরকে। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো। আমার যতটুকু করণীয় আমি সেটা করব।
সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? আপনারা তো কখনোই জোর করে নিয়ে আসেন না, ভালোবাসায় নিয়ে আসেন, তো সামনে আসে। সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন ৮০ বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। একজন কর্মচারী তাকে পাঠায় একটি বেসরকারি হাসপাতালে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, এই মরা মানুষলে বাড়িতে কি করবো? আমার মাঝে পয়রা দুঃখ পাইছে, আমার মার তো কিছু করার নাই। সরকারি মেডিকেলে যেসব রোগী আসেন চিকিৎসার জন্য, তাদের আসলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই। ফলে খুবই অল্প টাকায় চিকিৎসা করবার জন্য তারা সরকারি মেডিকেলে যান, আর এরপরে সেখানকার কর্মচারী নামক যে দালাল সিন্ডিকেট এসব নিরীহ মানুষদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের ৩ নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। তখন বেলা ১২টা। ঢাকা মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি হলেও পাঠানো হলো চানখারপুলের অ্যাক্টিভ ডায়াগনস্টিকে। সঙ্গে দেওয়া হলো একজন কর্মচারী। ১ ঘন্টা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি গিয়ে ১৬০০ টাকা লাগবে। 1 ঘন্টায় রিপোর্ট পাবেন, আমি নিয়ে যাবো, আবার চলে আসবেন চানখারপুল মোড়ে। এবার অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফির পালা। নেওয়া হলো ১৬০০ টাকা। এখন কি হয় বলেন তো? রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে পাওয়া গেল না ডাক্তার কাইফিকে। দেখা হলো তার সহকারী সাইফুলের সঙ্গে। সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাঁটাবনের হোম কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ পর এলেন ডাক্তার কাইফি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে জানালেন হোম কেয়ারে এই সার্জারি এখনই সম্ভব। ঢাকা মেডিকেল যদি আপনারা করতে চান, আপনাদেরকে আরো কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে। ওখানকার অপারেশনের ডেট দিতে হবে, আবার ওই টেস্টগুলো করতে 1.5-2 টাকা চলে যাবে। আবার অপারেশনের সময় 1.5-2 টাকা খরচ হবে। আপনি বলেন এখানে আমার এখনই করে দেন, এটা আমি করে দিতে পারি, সব মিলে 8,000 টাকা খরচ হবে। আজকে হবে? এই আমি এখনই করে দিই। শুধু আমাদেরকেই নয়, চেম্বার থেকে বের হওয়া অনেক রোগীকে দেয়া হচ্ছে হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেলতে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই? ওনার চেম্বারেই? ডাক্তার কি বললো? 70,000 টাকা লাগবে। যদি পড়ান আমার দিয়ে করাই থাকবে, কিন্তু আমি কিছু পাঠানো হতে জানি। এবার ডাক্তার কাইফির মুখোমুখি। জানতে চাই একজন চিকিৎসক কিভাবে রোগী ভাগিয়ে নিতে পারেন। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন? কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলে ঝামেলা হয়, তো এখন দিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিটটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আল্ট্রাসাউন্ডের উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী। সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50% কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না। একজন দালাল যদি সরকারি কোনো হাসপাতাল থেকে বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টারে দিনে 3টি রোগীও ভাগায়, তাহলে প্রতিদিন তার ইনকাম 3 থেকে 10,000 টাকা। আর এটি যদি আইসিইউ কিংবা সার্জারির কেস হয়, তাহলে তো তার পকেটে যায় 10 থেকে 50,000 টাকা, যা তার 1 মাসের বেতনের চেয়েও বেশি।
অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50 ভাগ, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30 ভাগ পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। আর সেই টাকা জমা হয় তাদের নামে খোলা আলাদা আলাদা কোডে। সরকারি হাসপাতালের কর্মচারীদের বড় অংশই রোগী ভাগানোর সঙ্গে জড়িত। অনেক সময় সংকট তৈরি করে রোগী ভাগানোর ক্ষেত্র তৈরি করা হয়, আর তাতে না বুঝে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের রোগীরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা, সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এইটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালে দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের পর রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নানা রকম অসঙ্গতি পাওয়ায় হেলথ এইড ডায়াগনস্টিক ও অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। দুপুরে ঝটিকা এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জাহিদ রায়হান। প্রায় ঘণ্টাখানেক পুরো ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ডক্টর জাহিদ রায়হান জানান, যমুনা টেলিভিশনের সংবাদ দেখেই তিনি অভিযানের সিদ্ধান্ত নেন। বলেন, ডায়াগনস্টিক সেন্টার হওয়ার কোনো মানদণ্ড পূরণ করতে পারেনি এই প্রতিষ্ঠান। একটা আবাসিক ভবনের ভেতর কিভাবে এমন প্রতিষ্ঠান চলছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। আরও জানান, অনেকগুলো পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের কোনো স্বাক্ষর মেলেনি। প্রায় সব রোগী নানাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। আগেও এই প্রতিষ্ঠান মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছিল বলে জানান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক। তিনি জানান, ঢাকা মেডিকেল থেকে যাদের রেফারেন্সে এখানে রোগী পাঠানো হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যূনতম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না ডায়াগনস্টিকটা। সব সাধারণ মানুষ এরা কিছু বোঝেন, এরা এই জায়গাটা চেনারই কথা না, কারণ এত কনজেস্টেড একটা চিকন সিঁড়ি, এরা কেউ নিজের ইচ্ছে আসেন, এরা প্রত্যেককে একজন একজন করে সাথে করে নিয়ে আসছে। এবং কারা এরা? চিহ্নিত ব্রোকার। এখানে মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারাও ফোন ধরছেন না, তারা কেউ নাই। তো এখন আমরা ওনাদেরকে কার্যক্রম বন্ধ রাখতে বলছি। দীর্ঘ 8 বছর পর কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। একরাম হত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি সহ 11 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দিন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, সেদিন বন্দুকযুদ্ধ নয়, একরামকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। হ্যালো, শেষবারের মতো মুঠোফোনে বাবার সঙ্গে মেয়ের কথা বলা, এরপরই গুলির শব্দ, নিভে যায় টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হকের জীবন প্রদীপ। আমার সবাই কিছু করে না যে 2018 সালের 26 মে মাদক বিরোধী অভিযানের নামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরাম। তবে পরিবারের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যা। একরামের মৃত্যুর আগে পরিবারের সঙ্গে মোবাইল ফোনের সেই কথোপকথন এবং গুলির শব্দ প্রকাশ্যে এলে দেশ জুড়ে প্রশ্ন ওঠে পুরো ঘটনা নিয়ে। ঘটনার পর দীর্ঘ সময় মামলা করতে পারেনি একরামের পরিবার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত শেষে রোববার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও 6 সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন ও আশিকুর রহমান সৈকত। এমনকি তার স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। তারা সরাসরি গুলি করেছে। অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা
তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। এদিন জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পলাতক ১৩ জনের বিরুদ্ধে। এদিন ওবায়দুল কাদের সহ ৭ জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের কর্মশালায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চারদিকে অনিয়ম অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, এখন দেশ গঠনের সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। তিনি বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও দেশের কল্যাণে হয়, তাই নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, একটু মার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জের। রাজনীতি না থাকলে দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ, যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালী দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। ফলে ফিলিং স্টেশন থেকে শুরু করে এর প্রভাব পড়েছে রান্নার চুলায়। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর সামনে দিনরাত যানবাহনের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে উপার্জনের পথ। রাত্রে ৩টায় আসছি আর ওরা বলছে আবার রাত্রে ১:৩০টায় দিব। তখন আমি কিভাবে যাইবো এইটাই আমি চিন্তা করতে পারতেছি না। প্রতিদিন একটা হ্যারাসমেন্ট হচ্ছে, আয়া গ্যাস পাচ্ছি না, এখনো সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারি না, বিধে আমরা ইনকামও করতে পারি না। আমাদের বাসা ভাড়া নিয়ে কষ্ট, জমা উঠাতে পারি না, নিজের বেতন হয় না, সংসার চালাইতে পারি না, বহুত কষ্ট হচ্ছে স্যার। এখন এটার সমাধান কি? দুই সরকার গ্যাসের দাম বাড়াইতেছে, দাম বাড়াইবো, বাড়ে এটা লিগেল মতন আমার ঘরে গ্যাস দিব, আমরা সুন্দরভাবে যাতে গাড়ি ঘুরি চালাইতে পারি। সিএনজি পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সংকটে গ্রাহকের চাহিদা মেটাতে পারছেন না তারা। প্রেসার কম থাকায় একটি সিলিন্ডার পূর্ণ করতেই পার হয়ে যাচ্ছে দীর্ঘ সময়। ১০-১২ দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। যে গাড়িতে হয়তো ৫০০ টাকার গ্যাস যাওয়ার কথা, সেটাতে ২০০ টাকার গ্যাস যাচ্ছে, ২৫০ টাকার গ্যাস যাচ্ছে, সর্বোচ্চ ৩০০ টাকা। আমি 4টা নজল এট এ টাইম একত্রে 4টা গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারি, সেখানের মধ্যে অনলি ফর এখন একটা গাড়িতে গ্যাস সরবরাহ করতেছি। সংকটের আঁচ লেগেছে নগরবাসীর রান্নাঘরেও। সকাল হতেই উধাও হয়ে যায় গ্যাস, ফলে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডারের দাম। 15 দিন যাবত ইন্ডাকশনে রান্না করতেছি, এটার তো এই দুর্ভোগের তো শেষ নাই। কারণ তো সব সময় থাকে না আমাদের, ওইটা যখন না থাকে তখন না খাইয়ে থাকা লাগে, অথবা বাইরে থেকে খাবার এনে খাইতে হয়। 12টা 1টা পরে গ্যাস আসে, আবার কোনোদিন আসেও না, এরকম অবস্থা আর কি। কার্ডে রিচার্জ করতেছি, আমাদের মিটার সিস্টেম, কিন্তু আমাদের কোনো গ্যাস পাইতেছি না, কিন্তু রিচার্জ প্রতি মাসে আমাদের করতে হইতেছে। দেশে গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। আগুনের ঘটনায় সরবরাহ কমে তা এখন ২১৫ কোটি ঘনফুটের নিচে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসাই থামছে না, আশঙ্কা ভূরাজনৈতিক বিশ্লেষকদের, যা বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও কূটনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে আবারও অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারেল প্রতি তেলের দাম। এই অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত ও তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল। ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। আগে থেকেই বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঠিক করে সরকার। এপ্রিলের শুরুতে না করলেও তৃতীয় সপ্তাহে বাধ্য হয়ে দাম বাড়াতে হয় বাংলাদেশকে। তারপর থেকে ডিজেলের দাম না বাড়ালেও বাকি সব তেলের দামই বেড়েছে। এ অবস্থায় বিশ্ববাজার আবারও অস্থির হওয়ায় তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। $100 উপরে এই ব্র্যান্ড ক্রুড অয়েলের দামটা স্থির হয়ে যেতে পারে। স্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত উন্নীত হওয়ার আশঙ্কা করা যায়। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় $70 থেকে $80 মিলিয়ন বৃদ্ধি পায়। সাশ্রয়ী ও টেকসই উৎস খোঁজাটা জরুরি। কাছাকাছি দেশের মধ্যে ব্রুনেই হতে পারে দীর্ঘস্থায়ী উৎস। ব্রুনেই গত 3 মাসে বাংলাদেশের সাথে জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকবার। জ্বালানির এক ধরনের নির্ভরযোগ্যতা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মেয়াদে চেষ্টা করতে হবে, নতুবা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ব। জ্বালানির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইরানের উপর আরোপিত নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মোজাম্বিকের পতাকাবাহী এমটি লাভিন নামের ট্যাঙ্কারটিকে অকেজো করে দেওয়া হয়েছে। জানায় ওমান উপসাগরে বারবার সতর্ক করার পরও জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা চালায়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সেন্টকম। তাদের দাবি, নতুন করে নৌ অবরোধ কার্যকর করার পর ইরানমুখী মোট 12টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। নির্দেশ অমান্য করায় দুটিকে করা হয়েছে অকেজো। অস্ত্র সংকটের শঙ্কায় যুক্তরাষ্ট্র, তাই একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিক মাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও। তবে কি কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র? দুটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসও এক্সিওস দাবি করেছে, শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে।
নিউ ইয়র্ক টাইমস বলছে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থার্ড সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভান্ডারে মজুদ ছিল 2300 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যার মধ্যে 1400টিরও বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরেরও। আরেক গণমাধ্যম এক্সিওস দাবি করেছে চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা আরও জোরদারেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে কতদিনের জন্য এই হামলা বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে আবারও যে কোনো সময় পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 15 দিনে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র, এমন দাবি দেশটির বিপ্লবী গার্ডসের। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি জানান, 6 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তার দাবি, ওই সময়ের মধ্যে 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এছাড়াও একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি রিফুয়েলিং বিমানও বিধ্বস্ত হয়েছে আইআরজিসির হামলায়। স্যাটেলাইট ছবি প্রকাশ করে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবিও করেছে। বাহরাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ডেটা সেন্টার। দেশের চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। সভায় চা বাগান মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত এবং এর বিকাশে সরকার নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। এছাড়া বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমতির বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি। আগামী 2026-27 অর্থ বছরে $63.4 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে পণ্য $55.2 বিলিয়ন ও সেবা খাতে $8.2 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে আগামী অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে একথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত 2025-26 অর্থ বছরে পণ্য ও সেবা মিলিয়ে রফতানির লক্ষ্যমাত্রা ছিল $63.5 বিলিয়ন। বিপরীতে রফতানি থেকে মোট আয় হয়েছে প্রায় $47 বিলিয়ন। বিগত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে আশা করেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, এবছর উত্তর কোরিয়া ও ইউএই সহ 4 থেকে 5টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। আর আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য পণ্য হবে $55.2 বিলিয়ন এবং সেবা হবে $8.2 বিলিয়ন। এই পণ্য এবং সেবা মিলিয়ে $63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। ভঙ্গুর অর্থনীতি থেকে শক্তিশালী অর্থনীতির পথে দেশকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ব্যয়ের হিসেব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী আরও জানান, ব্লু ইকোনমিতে বিনিয়োগে ইউরোপের বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে আলোচনা এগিয়ে চলছে। দিনক্ষণ বা চাঁদ দেখে নয়, নির্ধারিত প্রক্রিয়াতেই বিনিয়োগ বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া
দীর্ঘমেয়াদে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে, এবং আমাদের যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট ইনিশিয়েটিভ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা করা হলে পরিস্থিতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরে রাজধানীর মগবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন ঢাকা থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। এ সময় রাজধানীর জলাবদ্ধতা, মশক নিয়ন্ত্রণে গাফিলতি এবং তীব্র যানজট সহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। যুব সমাজকে খেলার সাথে সম্পৃক্ত করতে পারলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগামী বিশ্বকাপ ফুটবলের খেলা সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে খেলার জন্য প্রস্তুত করা হবে। তরুণ প্রজন্মের খেলার সুযোগ করে দিতে প্রত্যেকটি ইউনিয়নের একটি করে খেলার মাঠ করা হবে বলেও জানান আমিনুল হক। দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি, তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতে প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বিশ্বকাপ শেষেও সতীর্থদের ভুলে যাননি লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড়কে তিনি দিয়েছেন বিশেষ উপহার। মার্কোস সানেসির বান্ধবী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় প্রতিটি খেলোয়াড়ের জন্য ছিল নাম লেখা ব্যক্তিগত ব্যাকপ্যাক, একটি স্ট্যানলি ওয়াটার বোতল এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মাতে কিট। মাতে আর্জেন্টিনার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সেই ঐতিহ্যই সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন মেসি। উপহারগুলোও ছিল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সাজানো। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা মেসির এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করছে। ব্রাজিলিয়ান সিরি আয়ের 22তম রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ হলেন নেইমার। কারণ শাপেকোয়েন্স ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা। এ নিয়ে তৃতীয় হলুদ কার্ড দেখায় ব্রাজিলিয়ান লিগে। অ্যাথলেটিকো পিআরের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়ান তিনি। পরবর্তীতে তিনি হলুদ কার্ড দেখান। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কিছুদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে ফিরেছিলেন তিনি। এই ম্যাচটি ছিল বিশ্বকাপের পর তার প্রথম ম্যাচ। রেকর্ড, দাপট আর জয়, এক ম্যাচেই 3 অর্জনে উজ্জ্বল ভারত। ব্যাট হাতেও তার ব্যতিক্রম নয় দেশটি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 5 উইকেটে 219 রান তুলে এক ক্যালেন্ডার বছরে নবমবার 200 রানের মাইলফলক স্পর্শ করেছে তারা। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-20তে এক বছরে সবচেয়ে বেশি 200 বা তার বেশি রান করার নতুন বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত। ঈশান কিষানের 44 বলে 81 এবং তিলক বার্মার 29 বলে অপরাজিত 60 রানে বড় সংগ্রহ পায় সফরকারীরা। পরে জিম্বাবুয়েকে মাত্র 129 রানে গুটিয়ে দিয়ে 90 রানের দাপুটে জয় তুলে নেয় শ্রেয়াস আয়ারের দল। চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। কেননা অল্প সময়ে দারিদ্র্য বিমোচনে দেশটির সাফল্য চোখে পড়ার মতো। পিছিয়ে নেই পানি সম্পদ ব্যবস্থাপনাতেও। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। বক্তারা বলেন, শুধু বিনিয়োগ নয়, প্রযুক্তি জ্ঞান বিনিময়ে চীনকে পাশে রাখতে হবে। এতে উৎপাদন বাড়বে এবং প্রতিযোগিতা কমবে। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চীনের সহায়তা নেওয়া হওয়া সম্ভব। এমনকি বাংলাদেশের আম ও কাঁঠাল আমদানিতে দেশটির আগ্রহ আছে।
তিস্তা ব্যারেজের মতো প্রকল্প বাস্তবায়ন করা গেলে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশীর ওপর নির্ভরতা কমবে বাংলাদেশের। এই সময়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিমস্টেক ও সার্কের মতো জোটে চীনের ভূমিকা রাখার সুযোগ আছে, তাহলে আঞ্চলিক যোগাযোগে বৈচিত্র্য আসবে। বাংলাদেশ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর কিন্তু এটা আসিয়ানের সাথেও সংযুক্তি, একই সঙ্গে চায়নার সাথেও সংযুক্তি, আবার একই সঙ্গে ইউরোপের সাথেও সংযুক্তি। আমরা যদি খেয়াল করি তাহলে আমাদেরকে এই বিষয় এবং সেটার একটা পর্যায় হতে পারে। প্রথম পর্যায়ে চকফুর মাধ্যমে এবং চিটংয়ের মধ্যে যোগাযোগ হতে পারে। এগুলো আমরা সমীক্ষা করছি। বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও 20% বেশি ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। দুপুরে আশকোনা হাজি ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, দীর্ঘ 18 বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে। এ সময়ে সব রাস্তার কাজ একসাথে না করার আহ্বান জানান তিনি। ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। উন্নয়ন কাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান প্রশাসক শফিকুল ইসলাম খান। ড্রেনেজ ব্যবস্থা একদম ভালো না। সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে সুয়ারেজ ব্যবস্থা 20%-এর বেশি কোথাও নেই। আশা করছি আস্তে আস্তে করে দীর্ঘদিনের যে 18 বছরের অব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনবেন জনাব তারেক রহমান। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চেয়ে পানি সম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুর 1টায় জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। স্মারকলিপিতে বলা হয়, বছরের পর বছর ধরে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনা ফুলতলা ও ডুমুরিয়া এলাকার শতাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষি জমি পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন, শিক্ষা, চিকিৎসা ও জীবিকা নির্বাহ কার্যত স্থবির হয়ে পড়েছে। এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি ভবন। এ ঘটনায় গুরুতর দগ্ধ ও আহত হয়েছে কমপক্ষে 21 জন। এদের মধ্যে 19 জনই ফায়ার সার্ভিস কর্মী। জানা গেছে, সিটির কুইন্সবোরোতে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে আগুন ছড়িয়ে পড়ে ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার কাজে গিয়ে নিজেরাই দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, চলছে তদন্ত। টাইফুন নৌলের তাণ্ডবে বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্ত দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংও। রোববার শুরু হওয়া এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে মঙ্গলবার পর্যন্ত। অব্যাহত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সতর্ক করেছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার প্রকোপে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 7 লাখের বেশি বাসিন্দাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুয়াংডং প্রদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে, 2016 সালের পর থেকে এখন পর্যন্ত আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি, যা ক্রমেই অগ্রসর হচ্ছে স্থলভাগের আরও ভেতরের দিকে। আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি প্রদেশে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।